This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রিলের দৃশ্য হলেও ঘটনাটা কিন্তু রিয়েল। মানে মিলখা সিং এর সেই পাকিস্তানের শেষ স্মৃতি ওটাই। তরোয়ালের কোপ, রক্তের ছিটে আর প্রিয়জনের আর্তনাদ। আর উত্তর দিনাজপুরে যে নাবালিকা পালিয়ে এসেছে তার চোখেও শেষ স্মৃতি, অসুস্থ বাবা মায়ের অসহায় চাহনি। যারা মেয়ের ইজ্জত বাঁচাতে তাকে পাঠিয়ে দিয়েছেন এই দেশে এপারে ভারতে, সেটা অবৈধভাবে হলেও আর যেন উপায় ছিল না কোনো। বাংলাদেশের পঞ্চগড় জেলার হিন্দু পরিবার ইসকন সমর্থক হওয়ার ওই নাবালিকাকে বারবার তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মৌলবাদীরা। রক্ষা করার কেউ নেই। ঢাকা শহরেই ইসকন ভক্তেরা অরক্ষিত। পঞ্চগড় জেলায় কে কাকে বাঁচাবে? মেয়েকে তাই ভারত সীমান্তের দিকে রওনা করে দিয়েছেন বাবা মা। চোপড়ার ফতেপুর বিপিওতেও এসে ওই নাবালিকা গ্রেফতার হন। আর এই ছবিটাই তো এখন বাস্তব। অসুরক্ষিত, আতঙ্কিত মানুষ এখন আশ্রয় নিতে চাইছেন এপার বাংলায়। এক্ষেত্রে অরক্ষিত সীমানা এলাকার ছবি তাহলে কি শুধু কি তাই? হিন্দুত্বর তাস, হিন্দুত্বর তাসেও তো আমরা ওরা। কোন সমীকরণে ধর্ম নিয়ে টানাটানি চলছে? সব কথা হবে আজকের স্পেশালে। আজকে TV9 স্পেশাল, পদ্মাপাড়ে অশান্তি, হাত ছেঁকছে রাজনীতি। আপনাদের সঙ্গে আমি বলছি। সেই অগস্ট মাস থেকে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। বলা ভালো, প্রতিদিনই পদ্মাপাড়ে হিন্দু নিপীড়ন সীমা ছাড়াচ্ছে। আর তার ফলে কি এ বঙ্গে হিন্দু ভোট এক বাক্সে জড়ো করার জন্য এত প্রতিযোগিতা চলছে। আমি তোমাদের লোক বোঝানোর তীব্র লড়াই চলছে। বাংলাদেশে হাসিনা বিদায়ের পর কি হলো? মন্দিরে হামলা, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, দোকানে ভাঙচুর, অর্থাৎ বিষয়টা দাঁড়ালো টার্গেট হিন্দু। আর সেই থেকে হিন্দুত্ব নিয়ে আরো চড়া দাগে, চড়া সুরে চলে গেল বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী রোজ ছুটলেন সীমান্ত পারে। বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের ওপর অত্যাচার। আর এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে অবস্থান নিয়েছেন তাতে জাতীয়তাবাদ এবং বিজেপির বিকল্প হিন্দুত্বের মিশেল আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই অগস্টে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আমরা আশ্রয় দেব। বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা তো এদেশে সংখ্যাগুরু। এসব বলে কি আর এক ঝটকায় গা থেকে সংখ্যালঘু তোষণের তকমা তোলার চেষ্টা তৃণমূলের? আবার বাংলাদেশের ছবি দেখিয়ে বাংলায় হিন্দু ভোট একজোট করার জোরদার চেষ্টায় শুভেন্দু অধিকারীরা। তবে কি এখন থেকেই সেই সম্ভাবনায় জল ঢালতে নেমেছেন মমতা? 4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। ভালো জিনিসে কে কি বললে কিছু যায় আসে না। ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয়। আমি আশা করি সবটাই ভালোভাবে গ্রহণ করুন। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারি। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। আর পুরী ধাম 4 ধামের এক ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না। দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। একটা কথা দেখলেন তো, একদিকে যখন দরজা চলছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে যে কোনো কিছুতে যায় আসে না কে কি বললো, কিন্তু সত্যি কি তাই? সম্প্রতি বিরোধী দলনেতাকে ইঙ্গিত করে তৃণমূল নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন ওরা আমার নামটা পর্যন্ত বিকৃত করে দিয়েছে। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি কি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। ওপারে সংখ্যালঘুরা যখন আতঙ্কে, তখন তৃণমূল নেত্রীও বারবার বোঝাতে চাইছেন আমি তো তোমাদেরই লোক। বিধানসভার অধিবেশনে নিশানা করলেন বাংলাদেশি মৌলবাদীদের। তাৎপর্যপূর্ণভাবে তিনি বললেন ভিনদেশে আমাদের ধর্মের উপর আক্রমণ মানব না।
মমতার ললিপপ মন্তব্যেও কিন্তু দুই বাংলার প্রতিক্রিয়ায় ঝড় উঠল। আমলকি চুষবো না, পাল্টা তোপ দাগলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বাংলার মুখ্যমন্ত্রীকে কট্টর হিন্দুত্ববাদী তকমাও দিলেন। প্রশ্ন উঠেছে, রিজভীর আক্রমণে কি সাপে বর হলো মমতা? অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিন্দুত্বের আমরা ওরাই যেন বঙ্গ রাজনীতি। এই কৌশলের নেপথ্যে কি হিন্দু ভোট ভাগাভাগির অঙ্ক রয়েছে? বিগ বলে কয়েকটা তথ্য দেখাই আপনাদের। দেখাবো যে ভোটের অঙ্কে কে কোথায় দাঁড়িয়ে এবং সেই হিন্দু ভোট কোন দিকে হেলে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখুন, বাংলায় লড়াইটা যদি এইভাবে আমরা ভাগ করি, লোকসভা ভোট 2024 আর বিধানসভা ভোট 2021, সেক্ষেত্রে 2024-এ আমরা কি দেখছি? তৃণমূলের ভোট পার্সেন্টেজ 45.7% এবং বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল এ রাজ্যে অন্তত 38.7%। আর বিধানসভা ভোটের ক্ষেত্রে তৃণমূলের ভোট পার্সেন্টেজ ছিল 48.5% এবং বিজেপির ভোট ছিল 38.5%। পরের প্লেটে যদি আমরা দেখাই তাহলে দেখবো যে মোট হিন্দু ভোট এক্ষেত্রে অন্তত 70%। আর সেক্ষেত্রে বিজেপির সমর্থনে হিন্দু ভোটার সংখ্যা যেটা রয়েছে সেই শতাংশের হিসেব হচ্ছে 54%। মানে 70-এর মধ্যে 54ই বিজেপির দিকে ঘেঁষে। অর্থাৎ একটা বিষয় রয়েছে যে বছর 5 আগের কথা, বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন দীঘায়। তখন বলেছিলেন যে গোয়ার মতো দীঘাও হবে গোটা বিশ্বের গন্তব্য। তবে গোয়ার জায়গায় দীঘা পৌঁছেছে কিনা তা সময় বলবে। তবে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর যেন পুরীর রেপ্লিকা। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে মন্দির তৈরি হচ্ছে দীঘার সৈকতে। মুখ্যমন্ত্রী বলছেন যে দীঘাকে কেন্দ্র করে হবে পর্যটন করিডোর। আর গড়গড় করে বলে গেলেন যে কোন সংগঠনটি কিভাবে অর্থ সাহায্য করেছেন। আর মন্দিরে প্রবেশ থেকে বেরোনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কার্যত ছায়া সঙ্গী ছিলেন কে? রাধা রমন দাস, যার পরিচয় হলো কলকাতা ইসকনের সহ সভাপতি এবং মুখপাত্র। এই রাধারমণী আবার ইসকনের উপর হামলা নিয়ে ধারাবাহিকভাবে মুখ খুলেছেন। অনেকে বলছেন এসব দেখে তো বিজেপির হিন্দু অঙ্ক গুলিয়ে যেতে পারে। শুভেন্দুর কথায় শুধুই হিন্দু হিন্দু আর হিন্দু। মমতা কি দীঘায় সরকারি খরচে মন্দির বানিয়ে সেই অঙ্ক মানে ওই হিন্দু অঙ্কটা হেঁটে দিলেন? আর 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। দেখুন, সরকারি অর্থে দীঘার জগন্নাথ মন্দির তৈরি নিয়ে জল বিস্তর খোলা হয়েছে। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যে সরকারি খরচে কিভাবে মন্দির তৈরি করা যায়। আর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের খরচ করে রাম জন্মভূমি ট্রাস্ট। এই বিতর্কে অবশ্য মুখ্যমন্ত্রী উন্নয়নের দিকটাকেই তুলে ধরেছেন, ভবিষ্যতের কথা বলছেন, অনেকটা প্রধানমন্ত্রীর মতো। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সেদিন নরেন্দ্র মোদী যেরকম বলেছিলেন যে 1-1.5 বছর পর তখনকার প্রজন্ম বলবে কি বানিয়েছে মন্দির। প্রধানমন্ত্রীর ন্যারেটিভ তো এবার মুখ্যমন্ত্রীর গলাতে। ये सुखद संयोग है कि हमारी पीढ़ी को एक कालजयी पथ के शिल्पकार के रूप में चुना गया है। 1000 वर्ष बाद की पीढ़ी राष्ट्र निर्माण के हमारे आज के कार्यों को याद करेगी। সমুদ্র কন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন, তারা একটা মন্দিরে পুজো দিতেও চান। তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো। 1000 বছর ধরে এটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন সংখ্যালঘু ভোট ব্যাংক তার পক্ষে একাট্টা ধরে নিয়ে হিন্দু ভোট অক্ষয় রাখার ছক কষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করেন যে মোদি জুজু যতদিন থাকবে ততদিন ওই ভোট ব্যাংক মানে 30% ভোট ব্যাংকের কথা বলছি, সেই ভোট ব্যাংকের পাশে পাওয়া এক প্রকার নিশ্চিত। আর বাংলায় যে মুসলিম তোষণের যে প্রেক্ষাপটে যে হিন্দু ভোটটা কনসলিডেটেড হচ্ছিল কিছু কিছু করে, সেটাই কিন্তু ঘৃতাগ্নির কাজ করলো। এবং এই ঘৃতাগ্নির কাজ করার ফলে যেটা হলো যে হিন্দু ভোটের লিখিত অলিখিত যারা দাবিদার সেই বিজেপি, তাদের কিন্তু ভোট রাজনীতিতে আগামীতে ফায়দা হওয়ার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। আইডেন্টিটি পলিটিক্সটা আরও ভয়ানকভাবে আগামীতে পশ্চিমবঙ্গের রাজনীতিকে
ছাপিয়ে যাবে, কন্ট্রোল করবে। শুনলেন তো কি বলছেন বিশ্লেষকরা? হিন্দুদের ওপর ধারাবাহিক হেনস্থা, পাশে থাকার বার্তা দিয়ে এপারের নানা অঙ্কটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত 26-এর নির্বাচনের আগে। ওপার বাংলায় আগুন জ্বালাতে ব্যস্ত চরমপন্থীরা, আর এপারেও সেই আগুন ছড়িয়ে দিতে তারা এখন উঠে পড়ে লেগেছে। আর এসবে অনুপ্রবেশিত তাদের হাতিয়ার। পাকিস্তানের বুদ্ধি, আইএসআই এর প্রত্যক্ষ সাহায্য, তার ফল এদেশে ঢুকে পড়েছে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। গোয়েন্দাদের হাতে এমনই তো রিপোর্ট এসেছে। সূত্রের দাবি, নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে একসঙ্গে কাজ করছে এই জঙ্গিরা। আর এদের রুট কোনটা? অনন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন শীতকাল, নদী এখন ক্ষীণ, জল অনেক কম, আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের। তার মধ্যে এই ডিসেম্বরের এই শীতে গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে, আর এই কুয়াশার মধ্যে ক্ষীণ নদী খুব সহজেই তারা পেরিয়ে যাচ্ছে। এবং আমি যে পথ ধরে আসছি, মূলত এরকমই আরও 1-2টো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলাকীর্ণ। এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরেই অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে এবং গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা এগিয়ে যায়। অন্তত প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা এই জঙ্গলের পথ ধরেই এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সড়ক পথে ওঠে, যে সড়ক পথ সোজা চলে গেছে মালদা শহরের দিকে। এবং মালদা শহরে পৌঁছানোর পর তারা কখনো চলে যায় মালদা টাউন স্টেশনে বা মালদার বাস স্ট্যান্ডে। শুধু তাই নয়, এমনটাও দেখা গেছে যে সেখানেই কোনো তার আশ্রয়দাতা রয়েছেন, যার বাড়িতে গিয়ে তারা ওঠেন। হিন্দুত্বের কথা বলতে বলতে হঠাৎ করে অনুপ্রবেশের কথা কেন বললাম বলুন তো? তার কারণ হচ্ছে যে ওপার বাংলায় যা ঘটছে সেই পরিস্থিতির একটা বড় প্রভাব যদি হিন্দুত্বের তাস বা হিন্দুত্ব নিয়ে রাজনীতি হয়, তাহলে আরও একটা বড় প্রভাব হচ্ছে এই অনুপ্রবেশ ভাবনা। কারণ অনুপ্রবেশ ডালপালা মেলেছে ভালো মতো জেলায় জেলায়। হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আসছে এইসব অনুপ্রবেশকারীরা কাছ থেকে। সংগঠনের কাছে সেই টাকা ব্যবহারও হচ্ছে। মোটা টাকায় তারা এপারে এসে রাতারাতি প্রভাবশালী হয়ে উঠছে, এমনই মারাত্মক সব তথ্য পাওয়া যাচ্ছে। আইনজীবীদের একাংশের দাবি, গত কয়েক বছরে অনুপ্রবেশকারীদের সংখ্যাও কিন্তু বাড়ছে। একই সঙ্গে ঢুকছে কোটি কোটি টাকা। মালদায় যে জমি বা বাড়ির দাম 2 লক্ষ টাকা, সেই জমি বাড়ি 10 থেকে 12 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে তারা। বাংলাদেশ থেকে টাকা কি করে আসছে? টাকা আসছে হুন্ডির মাধ্যমে, এটাও আমাদের জানা। ওরা আস্তে আস্তে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তারপর এখানে স্থানকাল বুঝে তারা ব্যবসা স্টার্ট করে, জমি কেনে, বাড়ি কেনে, সেটা 10 গুণ বেশি দাম দিয়ে। একটা জমি হয়তো 2 লক্ষ টাকা দাম, সেটা 10 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে। মালদা স্থলপথ যদি অরক্ষিত হয়, তাহলে সুন্দরবনের জলপথ কতটা সুরক্ষিত? জঙ্গিদের জন্য কি এটা সেফ প্যাসেজ সুন্দরবন? আমরা পৌঁছে গিয়েছিলাম, দেখুন ছবিটা। আমরা দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবনের জলসীমানায়। আমাদের ঠিক পিছনেই রয়েছে বাংলাদেশ, এবং একের পর এক বাংলাদেশ থেকে পণ্যবাহী যে সমস্ত জাহাজ সুন্দরবনের বুক চিরে তারা কলকাতার দিকে যাচ্ছে। এবং এই জলপথই কিন্তু একমাত্র যোগাযোগের প্রধান রাস্তা। রায়মঙ্গল নদী, কালিন্দী নদী, অন্যদিকে যেমন বাংলাদেশ, আর ঠিক এপারটায় রয়েছে কুমিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা, যা গোসাবার মধ্যে, এবং ভারতীয় সুন্দরবন। এবং এই জলপথ দিয়েই একের পর এক বাংলাদেশের যে সমস্ত পণ্যবাহী জাহাজ তারা কিন্তু যাতায়াত করে। ফলে এই পথটাই কিন্তু সেফ করিডর কিনা, অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত বিশেষ করে সন্ত্রাসবাদী জঙ্গি তারা এই পথটাও কিন্তু ব্যবহার করতে পারে। এবং যে কারণে এখানে একদিকে যেমন বন দপ্তর সেখানে রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে রয়েছে বিএসএফ এবং অবশ্যই এখানকার সুন্দরবন কোস্টাল পুলিশ। কি দাঁড়ালো তাহলে? দাঁড়ালো ওপারে যেরকম ভয় রয়েছে, এপারে চিন্তাও কিন্তু বাড়ছে। অনুপ্রবেশ নিয়ে চিন্তা যেরকম বাড়ছে, তার সঙ্গে আবার রাজনীতিও জুড়ে যাচ্ছে। তার কারণ 24-এর লোকসভা নির্বাচন আর সদ্য 6টি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী। তাই তারা তাদের 30% নিশ্চিত ভোট ব্যাংক অটুট রেখে বাকি 70% যতটা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই এগোচ্ছে। আর বিজেপি, বঙ্গ বিজেপির খানিকটা অস্বস্তি হলে তারাও কিন্তু নানান কৌশল ভাঁজছে। আমাদের নজর থাকবে। আজকের মতো TV9 স্পেশাল এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকবে।